এক সময় এই পৃথিবীটা কিন্তু আমাদের ছিল না। এটা ছিল এক অবিশ্বাস্য জীবগোষ্ঠীর, যারা প্রায় ১৮ কোটি বছর ১৮ কোটি বছর ধরে ছিল এক কথায় অপ্রতিদ্বন্দ্বী। তাদের আকার, তাদের শক্তি, তাদের টিকে থাকার ক্ষমতা সবকিছুই ছিল আমাদের কল্পনার বাইরে। তো আজ আমরা শুনব তাদের উত্থান, তাদের দীর্ঘ রাজত্ব আর শেষে এক মহাজাগতিক দুর্ঘটনায় তাদের সেই করুণ পরিণতির গল্প। চলুন আমরা একটু টাইম ট্রাভেল করি, চলে যাই আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর পেছনে, ঠিক সেই দিনটাতে, যে দিনটা ছিল এই পৃথিবীতে ডাইনোসরদের রাজত্বের একেবারে শেষ দিন। একবার ভাবুন তো, তখনকার পৃথিবীটা কেমন ছিল? একেবারে সবুজ এক স্বর্গ, প্রাণের কোলাহলে সবসময় মুখর। সমভূমি, জঙ্গল, পাহাড়, মরুভূমি সব কিছুই ছিল ডাইনোসরদের দখলে। ওদের একছত্র সাম্রাজ্য। দেখে মনে হতো তাদের এই শাসন বুঝি অনন্তকাল ধরে চলবে। কিন্তু ওরা তো আর জানত না, ঘুণাক্ষরেও টের পায়নি যে মহাকাশের ওই গভীর অন্ধকার থেকে নিঃশব্দে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘাতক, মাউন্ট এভারেস্টের চেয়েও বিশাল এক পাথরের খণ্ড, একটা গ্রহাণু সোজা ছুটে আসছিল পৃথিবীর দিকে। আর এটাই ওদের ১৮ কোটি বছরের গৌরবময় শাসনের ইতি টেনে দেবে। কিন্তু প্রশ্ন হল, এই ডাইনোসররা কিভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠল? কিভাবে ওরা পুরো পৃথিবীর একছত্র অধিপতি হয়ে গেল? চলুন ওদের উত্থানের সেই গল্পটাই একটু দেখে আসা যাক। মজার ব্যাপার হল, ডাইনোসরদের উত্থানের রাস্তাটা কিন্তু তৈরি করে দিয়েছিল দুটো ভয়ঙ্কর গণবিলুপ্তি। ভাবা যায়, প্রায় ২৫ কোটি বছর আগে, যেটাকে দ্য গ্রেট ডাইং বলা হয়, সেই মহাবিলুপ্তিতে পৃথিবীর প্রায় ৭০% স্থলভাগের মেরুদণ্ডী প্রাণী শেষ হয়ে যায়। তো এই বিশাল শূন্যতার মধ্যে জন্ম নেয় প্রথম ডাইনোসররা। যদিও ওরা তখন ছিল বেশ ছোট আর অন্যদের তুলনায় দুর্বল, কিন্তু এর ঠিক পর প্রায় ২০ কোটি বছর আগে আরও একটা বিলুপ্তি ওদের প্রধান প্রতিযোগীদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়। আর ব্যাস, ডাইনোসরদের সামনে খুলে যায় পুরো পৃথিবীর দরজা। ওদের সাফল্যের সবচেয়ে বড় রহস্যটা কিন্তু লুকিয়েছিল ওদের শরীরের ডিজাইনে। অন্য সরীসৃপদের পাগুলো শরীরের দুপাশে ছড়ানো থাকে, তাই না? কিন্তু ডাইনোসরদের ছিল একদম অন্যরকম, খাড়া ভঙ্গি। মানে ওদের পা দুটো থাকত ঠিক শরীরের নিচে। ওদের কোমরের হাড়ের একটা বিশেষ গঠনের কারণেই এটা সম্ভব হয়েছিল। আর এই একটা কারণেই ওরা পেয়েছিল অবিশ্বাস্য গতি আর কাজের ক্ষমতা। তো এই খাড়া ভঙ্গির জন্য ওরা যেমন দ্রুত ছুটতে পারত, তেমনই সহজে ক্লান্তও হতো না। শুধু এটাই না, ওদের ফুসফুসের সাথে ছিল পাখির মতো এয়ার স্যাক বা বায়োথলি। এই সিস্টেমটা এতটাই কাজের ছিল যে কম অক্সিজেনেও ওরা প্রচুর শক্তি পেত। আর তার সাথে যোগ করুন ওদের হাই মেটাবলিজম, যা ওদেরকে সবসময় অ্যাক্টিভ রাখত। এই সব কিছু মিলিয়েই ছিল ডাইনোসরদের সফল হওয়ার আসল হাতিয়ার। আচ্ছা, চলুন এবার আবার ফিরে যাই সে ভয়াল দিনটাতে, সেই শেষ দিনে, যখন মহাকাশ থেকে আসা এক সংঘর্ষ সব কিছু ওলটপালট করে দিয়েছিল। যে গ্রহাণুটা পৃথিবীকে ধাক্কা মেরেছিল সেটার নাম চিকসুলুপ, আর চওড়াই ছিল প্রায় ১৫ কিলোমিটার। মানে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার চেয়েও চওড়া একটা বিশাল পাথর। একবার কল্পনা করে দেখুন। আর সেটার গতি ঘণ্টায় প্রায় ৭২,০০০ কিলোমিটার। একটা বুলেটের চেয়েও ২০ গুণের বেশি স্পিডে ওটা পৃথিবীর দিকে ছুটে আসছিল। পৃথিবীর বাতাসে ঢোকার সাথে সাথেই ওটা জ্বলে ওঠে, সূর্যের চেয়েও ১০০০ গুণ বেশি উজ্জ্বল একটা আগুনের গোলায় পরিণত হয়। এর ধাক্কার শক্তি যে কত ছিল তা কল্পনাও করা কঠিন। প্রায় ১,০০০ কোটি হিরোশিমা বোম যদি একসাথে ফাটত, তাহলে যা হতো ঠিক তাই। আর এই একটা আঘাতেই মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় তৈরি হয় ১৮০ কিলোমিটার চওড়া এক বিশাল গর্ত। পৃথিবীর বুকে যা ছিল একটা গভীর ক্ষতের মতো। ধাক্কা লাগার পর প্রথম কয়েকটা ঘণ্টা ছিল আক্ষরিক অর্থে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়। যেখানে ধাক্কাটা লাগে তার ১০০০ কিলোমিটারের মধ্যে সবকিছু এক মুহূর্তে বাষ্প হয়ে যায়। এরপর আকাশ থেকে গলিত পাথরের কণা আগুনের বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে, আর সারা পৃথিবীতে দাবানল ছড়িয়ে পড়ে। ১ মাইলেরও উঁচু বিশাল এক সুনামি উপকূলগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর তার সাথে শুরু হয় ১১ মাত্রার চেয়েও শক্তিশালী ভূমিকম্প, যা পুরো পৃথিবীকে ঘণ্টার পর ঘণ্টা ধরে কাঁপিয়েছিল।
কিন্তু এই যে এত ধ্বংসযজ্ঞ, এটা তো ছিল কেবল শুরু। আসল ঘাতকটা কিন্তু তখনও সামনে আসেনি, আর সেটা ছিল অদৃশ্য, ঠান্ডা আর অনেক দীর্ঘস্থায়ী। ওই বিশাল বিস্ফোরণের ফলে ট্রিলিয়ন ট্রিলিয়ন টন ধুলো, ছাই আর সালফার বাতাসে মিশে গিয়ে পুরো আকাশটাকে ঢেকে ফেলে। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতেই পারছিল না। পৃথিবী যেন একটা গভীর, অন্তহীন রাতের মধ্যে ঢুকে পড়ে। বিজ্ঞানীরা একে বলেন ইম্প্যাক্ট উইন্টার। এর ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়, আর পুরো গ্রহটা একটা বরফ শীতল অন্ধকার জগতে পরিণত হয়। আর এই অন্ধকার আর কনকনে ঠান্ডাটাই ছিল আসল কারণ। সূর্যের আলো না থাকায় গাছপালে মরে যেতে শুরু করে, সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, আর এর ফলে পুরো ফুড চেইনটাই ভেঙে পড়ে। ফলাফল খুবই মারাত্মক। পৃথিবীর প্রায় ৭৫% প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, কারা বেঁচেছিল? আসলে তারাই বেঁচেছিল যারা আকারে ছোট ছিল, যাদের খুব বেশি খাবারের দরকার হতো না, আর যারা যা পেত তাই খেতে পারত। যারা মাটির নিচে গর্তে বা পুকুর নদীতে লুকিয়ে থাকতে পেরেছিল, তারাই এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে কোনোভাবে নিজেদের বাঁচিয়ে নেয়। আর অদ্ভুতভাবে ডাইনোসরদের ওই বিশাল শরীর আর অন্যান্য শক্তি সেদিন তাদের বেঁচে থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই ধ্বংসস্তূপের ছাই থেকেই জন্ম হয় এক নতুন পৃথিবীর। ডাইনোসররা চলে যাওয়ার পর যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগায় স্তন্যপায়ী প্রাণীরা, অর্থাৎ আমাদেরই পূর্বপুরুষেরা। এতদিন যারা ডাইনোসরদের ভয় লুকিয়ে থাকত, সেই ছোট ছোট নিশাচর প্রাণীরাই এবার অন্ধকার থেকে বেরিয়ে আসে আর ধীরে ধীরে এই গ্রহের নতুন শাসক হয়ে ওঠে। কিন্তু গল্পটা কি এখানে পুরোপুরি শেষ? না, ঠিক তা নয়। একটা চমক বাকি আছে। ডাইনোসরদের একটা শাখা কিন্তু ওই মহাবিপর্যয়ের পরেও টিকে গিয়েছিল। ওরা ছিল থেরোপড গ্রুপের, মানে ছোট, মাংসাশী আর পালকওয়ালা এক ধরনের ডাইনোসর। আর ওদের বংশধরদের কিন্তু আমরা আজও রোজ দেখতে পাই। ওরা আর কেউ নয়, আমাদের চারপাশের পাখিরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাখিরাই হলো আজকের দিনের জীবন্ত ডাইনোসর। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? ডাইনোসরদের বিলুপ্তি নিঃসন্দেহে এক বিশাল মহাজাগতিক ট্র্যাজেডি ছিল, কিন্তু ওই একটাই ঘটনা স্তন্যপায়ী প্রাণী আর শেষমেশ আমাদের, অর্থাৎ মানুষের আসার পথটা তৈরি করে দিয়েছিল। একবার ভাবুন তো, যদি ওই গ্রহাণুটা পৃথিবীকে ধাক্কা না দিত, তাহলে হয়তো আজও এই পৃথিবীটা ডাইনোসরদেরই থাকত। তাহলে কি ওদের দুর্ভাগ্যই আমাদের সৌভাগ্যের কারণ? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের নিজেদের অস্তিত্বটা যে কতটা আকস্মিক সেটা বারবার মনে করিয়ে দেয়।